শঙ্খ ঘোষের বিখ্যাত কাব্যগ্রন্থ মুখ ঢেকে যায় বিজ্ঞাপন থেকে মুখ ঢেকে যায় বিজ্ঞাপন নামক শীর্ষক কবিতাটি আমি এখানে পাঠ করব এবং কিছু কিছু আলোচনাও করব। কবিতাটি এরকম: একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রোত, নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখর শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। শঙ্খ ঘোষ এই কবিতাটি অত্যন্ত মুনশিয়ানার সাথে উপস্থাপিত করেছেন। প্রথমেই আমরা এই কবিতাটির 4টে লাইন একবার দেখে নেব। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এখানে কবি একলা হয়ে দাঁড়িয়ে আছি কেন বলতে চেয়েছেন? এই একলা কথাটি এসছে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে একলা মানে এখানে কবি নিজের স্বাতন্ত্র্যকে বোঝাবার চেষ্টা করেছেন। এই স্বাতন্ত্র্য কি না, স্বাতন্ত্র্য তখনই অর্থবহ হয় যখন অনেকের মাঝখানে পরিগণিত বিষয়কে আলাদা করে দেখা যায়। তাই তিনি বলছেন একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে। এই একলা এই কারণেই তিনি স্বতন্ত্র। কতক্ষণ স্বতন্ত্র না, যতক্ষণ তিনি পিওর কবি। তোমার জন্যে গলির কোণে, এখানে তোমার বলতে কি বলতে চেয়েছেন শঙ্খ ঘোষ? বলতে চেয়েছেন নিজের সৃষ্টিশীলতা, নিজের উদ্যম এবং উচ্চারিত অনিচ্চারিত আবেগ মালা, এমনকি নিজের সমর্পণ, নিজের সমর্থন, এই সব কিছুকেই তোমার জন্যে গলির কোণে, এখানে তোমার বলতে তাকেই বলা হয়েছে। ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। ভাবি আমার মুখ দেখাবো যে এই লাইনটা লিখছেন, এখানে তিনি স্পষ্ট করে বোঝাতে চাইলেন যে ওই যে স্বতন্ত্র সত্তা যা কবিকে ইন্ডিকেট করে, দেখিয়ে দেয়, সেই স্বতন্ত্র সত্তা যখন প্রকাশ হওয়ার অবস্থায় চলে আসে, যখন প্রকাশ হতে চায়, অর্থাৎ কবিতা লেখা কবির মর্ম অবধি সীমিত নয়, কবিতার আরও একটা দিক আছে, সেই দিক হলো প্রকাশের চাহিদা। আর প্রকাশ মানেই হচ্ছে কোনো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান মানে কি না, প্রতিষ্ঠান মানে কি? প্রতিষ্ঠান হলো রাষ্ট্রের এমন কোনো সংস্থা যা রাষ্ট্রের হস্তক্ষেপে কবিতাকে পণ্যে পরিবর্তন করতে পারে, যে কোনো জিনিসকেই পণ্য করতে পারে। রাষ্ট্রের হস্তক্ষেপে যে কোনো জিনিসকেই পণ্য করতে পারে। তাই শঙ্খ ঘোষ বলছেন, কবি শঙ্খ ঘোষ, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তার কারণ না, ওই যে তিনি যখন লিখেছেন তখন তো তিনি স্বতন্ত্র
অবশ্যই স্বতন্ত্র, কিন্তু যেই প্রকাশের মাধ্যম এর কাছে আসতে হলো, মানে প্রকাশ মাধ্যমের কাছে আসতে হলো, তখনই তাকে পরিগণিত হতে হলো আরও অনেক লেখক কবির মাঝখানে। এবং এই সমস্ত লেখক কবির জন্য প্রতিষ্ঠান প্রচার করার জন্য যা করে, সেই বিজ্ঞাপনে কি হলো না, কবি শঙ্খ ঘোষের যে স্বতন্ত্র সত্তা সেটা প্রায় ঢাকাই পড়ে গেল। তারপরে শঙ্খ ঘোষ বলছেন, একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে। এই যে চারটে লাইন উনি লিখেছেন, এই লাইনের মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে, যে একটা দুটো সহজ কথা। উনি বলতে চেয়েছেন যে মানুষের যে ছোট ছোট মুহূর্তগুলো, অনুভূতিগুলো সুন্দরের মধ্যে দিয়ে আনন্দ দান করে, সেই সমস্ত কথাগুলো ভাবলাম বলবো, কিন্তু দেখা গেল সেই কথাগুলো আর সাধারণ থাকলো না। একটা কবির কাছে তার মর্মের বিষয় হচ্ছে মাটি তুলল, সেটা আর তা থাকলো না। কি হলো, প্রতিষ্ঠানের হাতে গিয়ে যখন পড়লো, তা পণ্যে পরিবর্তিত হলো, জৌলুসে ভরে গেল। সেটা শুধু একা কবি শঙ্খ ঘোষের নয়, কারণ সেখানে সমষ্টিগতভাবেই প্রচার করা হবে, বিজ্ঞাপন করা হবে প্রতিষ্ঠান থেকে, কারণ প্রতিষ্ঠান এ সমস্তকেই পণ্যের চোখে দেখে। সুতরাং প্রকাশ মাধ্যমটা কিন্তু পণ্য, এটাই শঙ্খ ঘোষ বলার চেষ্টা করেছেন। এরপরে তিনি বলছেন, কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। এখানে তিনি বলতে চাইছেন যে কে কাকে ঠিক কেমন দেখে, এটাও ঠিক। শঙ্খ ঘোষ যখন লিখছেন তখন সমসাময়িক আরও অনেকেই লিখছেন, কিন্তু শঙ্খ ঘোষ তাদের সম্বন্ধে কী মতামত পোষণ করছেন, বা তারা শঙ্খ ঘোষ সম্বন্ধে কী মতামত পোষণ করছে, কারণ তিনিও তো জানতে চান যে আমার কবিসত্তা, অর্থাৎ শঙ্খ ঘোষও তো জানতে চান আমার কবিসত্তা কতটা কবিত্বে পরিপূর্ণ হতে পারলো। তাই এই জায়গা থেকে কে কাকে ঠিক কেমন দেখে, এই লাইনটার অবতারণা তিনি করেছেন। বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। তার কারণ এখানে কবিতে কবির মাংস খায়। কেউ কাউকে সচেতনভাবে কে কতটা মাপকাঠিতে কবি সেটা বলার সেটা 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 বলার যে মাপকাঠি, সেটা জানেও না বা জানলে বলেও না। এবং এখানে দলীয় বৃত্তি চলতে থাকে। সেই দলীয় বৃত্তিতে কে কজন কবি, কারা কবি, তারা নিজেদের পিঠ চাপড়াচাপড়ি করেই সেইটাকে সেই মাপকাঠিতে পরিগণিত করে। তাই তিনি বলছেন যে এই যে আমার, তাই শঙ্খ ঘোষ বলছেন, এই যে আমার বাড়িয়ে বলা, এই যে আমার হারে আমার বাড়িয়ে বলা, মানে এই যে বাড়িয়ে বলা, এটা তো আমার কল্পনা থেকে এসছে, কিন্তু তা যখন জন্মভূমির কাছে আসছে, তখন সেটা একটা শ্লেষাত্মক বিষয়ে পরিবর্তিত হচ্ছে। তারপর তিনি বলছেন, বিকিয়ে গেছে চোখের চাওয়া, তোমার সাথে ওতপ্রোত নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত।
তার মানে কবিতার বিষয় যে ব্যক্তিগত নয়, এবং ব্যক্তিগত কোনো চারণা যে কবিতার বিষয় নয়, তাহলে কবিতার বিষয় কি? যা কিছু আমাদেরকে এই ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত করে রাখে মাটির পৃথিবীর অস্তিত্বের মধ্যে দিয়ে, মাটির পৃথিবীর রূপকের মধ্যে দিয়ে আমাদের এই মাটির পৃথিবী ছাড়িয়ে চলে যাওয়ার যে বেদনা, একদিন যে চলে যেতেই হয়, এবং সেই চলে যাওয়াটা যেন স্বতন্ত্র এবং সার্বজনীন হতে পারে, এই সার্বজনীন এখানে কিন্তু পণ্যই তৈরি করছে। সার্বজনীনতা কিন্তু এখানে পণ্যই তৈরি করছে। এই এই পরিণতি দেখে, কবিতার এই পরিণতি দেখে তিনি, শঙ্খ ঘোষ বারবার বলছেন যে যা কিছু আজ নিয়ন আলোয় পণ্য হলো, যা কিছু আজ ব্যক্তিগত। তার মানে কি, তোমার সাথে চোখে চোখে দুটো কথা বলবো, বা চোখের সৌন্দর্য আস্বাদন করব, সেইটা আজ, সেই ব্যক্তিগত জায়গাটাও আজ পণ্যে পরিবর্তিত হয়েছে। কবিতা রচনা করার যেন আর কোনো বিষয়ই মানুষ খুঁজে পাচ্ছে না, সমস্ত ব্যক্তিগত বিষয়কে তারা পণ্য করে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে। তারপর তিনি বলছেন, মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। মুখের কথা একলা হয়ে, অর্থাৎ আমি যেটাকে স্বাতন্ত্র মনে করেছিলাম, সেই স্বাতন্ত্র কি হলো? সেই যে স্বাতন্ত্র মুখের কথা একলা হয়ে, অর্থাৎ আমি যে স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম নিভৃতে কবিতায়, সেটা গলির কোণে পড়েই রইল। কিন্তু আমি ক্লান্ত হয়ে দেখলাম যে কি না, আমার মুখোশ, আমি কবির বাইরেও যখন মানুষ, এবং আমার সমস্ত কামনা বাসনা, নানান রকম ইন্দ্রিয় নিয়েই আমি মানুষ, এবং সেই মানুষের কাছে কবি কিন্তু ধরাশায়ী নয়। তার কারণ কবি একজন পবিত্র মানুষ, একজন পিওর গুণসম্পন্ন মানুষ। তাই সেই কবি সত্তাকে বিসর্জন দিলাম গলির কোণে, আর আমার মুখোশটা ঝুলে থাকলো ওই, আমি যেটা লিখেছিলাম স্বতন্ত্র হয়ে, সেটা পণ্য হয়ে ঝুলে থাকলো সমষ্টির মধ্যে।